যখন কোনো একটি রোবট মানুষের মতো ভাবতে পারে, তার উপর মানুষের কি কি মনোভাব পড়তে পারে আর তার উপর মানুষ কি কিভাবে ব্যবহার করতে পারে সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। আজ তো এই মুভিতে দেখানো হয়েছে একটি রোবট যখন একটি গ্যাংস্টারের মধ্যে চলে যায় আর ওই রোবটটি সাধারণ মানুষের মতোই ভাবতে পারে, তখন ওই রোবটটিকে নিয়ে তারা কি কি কাজ করতে চায় এবং সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই শেখায়। এক কথায় বোঝাতে চেয়েছে এই মুভিতে যে একটি রোবট যখন ভালো কাজের জন্য তৈরি করা হয় আর সেটা যদি কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করানো হয় তাহলে সাধারণ মানুষের উপর কিরকম ইফেক্ট পড়বে। আর এই মুভিতে এমন এমন সিন আছে যেগুলো তোমাকে এতটা ইমোশনাল তৈরি করে দেবে তুমি ভাবতেও পারবে না যে আমি একটি রোবটের মুভি দেখছি। তো চলো বেশি কথা না বলে কাহিনীটি স্টার্ট করা যাক। মুভির শুরুতেই আমরা কিছু কথা শুনতে পাই যেটাতে বলে যে এই শহরটি হলো একটি খুবই ভয়ানক শহর আর এই শহরটিতে প্রতি মাসে মানুষ 300-এর ওপর খুন হয়ে যায়। আসলে এই শহরটিতে ছিল অনেকগুলি গ্যাংস্টার আর এই গ্যাংস্টারদের সাথে সাধারণ পুলিশও লড়াই করতে পারতো না। একদিন সেখানকার সরকার পুলিশের বদলে রোবট দিয়ে ওই গ্যাংস্টারদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিছুদিন পর আমরা একটি নিউজে দেখি যেখানে বলছিল যে এই রোবট ব্যবহার করে সাউথ আফ্রিকার মতো জায়গায় অনেক ক্রাইম কমে গেছে, সেই জন্য ওই রোবটের চাহিদা পুরো পৃথিবীতে বেড়ে গেছে। কিন্তু সেখানকার সরকারের একটাই ভয় ছিল যে তাদের রোবটগুলো যাতে হ্যাক না হয়ে যায়, সেই জন্যই এই কোম্পানি বলতো যে তাদের রোবট কখনো হ্যাক হবে না। সেই জন্য এই রোবটের সফটওয়্যার আপডেট শুধুমাত্র এই কোম্পানিতেই হতো। তারপরে আমরা একটি রোবটকে দেখতে পাই যে একটি যুদ্ধে গিয়েছিল আর তার মাথায় গুলি লেগেছে আর এই মেকারগুলো সেটাই তার সাজছিল আর এই রোবটটির নাম ছিল 22 আর এই রোবটগুলি তৈরি করেছিল ডেওয়াল উইলসন। তারপরে আমাদেরকে কাহিনী দেখায় একটি গ্যাংস্টারের কাছে যাদেরকে কিছু পুলিশে তাড়া করেছিল আর ওই গ্যাংস্টারগুলি সেখান থেকে পালাতে পালাতে তাদের আড্ডায় চলে যায়। তখনই ওই গ্যাংস্টারটার বস চলে আসে আর তার মুখে একটি বন্দুক ধরে আর বলে যে আমার 10 মিলিয়ন টাকা কোথায় আছে। তখন এ বলে যে তোমার 1 কোটি টাকা আমি দিয়ে দেব, আমাকে মাত্র 7 দিন টাইম দাও। কিন্তু সেখানে রোবটের ফোর্সগুলো ঢুকে পড়ে আর তাদেরকে ফায়ার করতে শুরু করে দেয়। আবার ওই 22 নম্বর রোবটটিকে ওই গ্যাংস্টারের বসগুলি একটি লঞ্চার মেরে আবারও ড্যামেজ করে দেয় আর সেখান থেকে সব গ্যাংস্টারগুলো পালিয়ে যায়। তারপরে ওই রোবট তৈরি করা কোম্পানির চিফকে দেখতে পায় যে একটি ঘোষণা করে যে আবারও আমাদেরকে সরকারের রোবট ফোর্সের অর্ডার দিয়েছে। তখন ওই অফিসে ডিওস উইলিয়ামকে সবাই কংগ্রাচুলেশনস বলে যে তোমার প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে। কিন্তু সেই অফিসে আর একজনকে আমরা দেখতে পাই, সেও রোবট তৈরি করতো কিন্তু তার রোবট ডিওন্সের রোবটের তুলনায় অনেক বড় ছিল আর ওই রোবটটিকে চালাতে গেলে একজন মানুষের দরকার, তাই তার থেকে ডিওন্স ভালো রোবট তৈরি করে সেটার জন্য সে জ্বলতো। তখনই ওই কোম্পানির চিফ কল করে আর বলে কাল আমার কিছু অফিসারের সাথে মিটিং আছে যেখানে তুমি তোমার হাতিয়ারের ব্যাপারে কিছু বলবে। তো সরি বন্ধুরা, আমি তো এর নামই বলিনি এখনো, তো এর নাম হলো ভিনক্যান্ট। তখন ভিনক্যান্ট তার চিফকে বলে আমার এই রোবটটির ওপর অনেক টেস্ট করতে বাকি আছে, এখনো তো সব টেস্ট কমপ্লিটই হয়নি। তাদের চিফ বলে যে তোমাকে অনেক টাইম দেওয়া হয়েছে আর না, তাই বলে ফোনটা রেখে দেয়। তারপরে আমরা আবারও 22 নম্বর রোবটটিকে দেখতে পাই, একটি লঞ্চার মেরে ড্যামেজ করে দেওয়া হয়েছিল, সেই জন্য তাকে আবার টেস্ট করার জন্য নিয়ে আসা হয়েছে। তখন ডেওয়ান বলে যে এটার কোনো আর কাজ নেই, এটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, একে রিসাইকেলিং এ ফেলে দিয়ে এর পার্টস গুলো বের করে নিতে হবে। আর আমি একটা কথা বলে দিই যে এই পুরো মুভিটাই তৈরি হয়েছে 22 নম্বর রোবটটিকে নিয়ে। আবারও আমরা গ্যাংস্টার গুলোকে দেখতে পাই যারা একটি গোপন জায়গায় লুকিয়ে পড়ে আর তাদের মধ্যে একজনের নাম আমেরিকা ছিল, তাকে একটি গুলি লেগেছিল। তখনই তাদেরকে আবার ওই বস কল করে আর বলে যে তোমরা কোথায় আছো আমি ভালোভাবেই জানি, যদি তুমি 7 দিনের মাথায় আমাদেরকে টাকা না দাও তাহলে এবার আমি ওই জায়গায় আসতে বাধ্য হব। তখন এ বলে যে ঠিক আছে আমি 7 দিনের মধ্যেই টাকা দিয়ে দেব, তাই বলে আমেরিকার কাছে যায়। তখন আমেরিকা তাকে জিজ্ঞাসা করে যে কে ফোন করেছিল, তখন বলে যে আমাদের বস ফোন করেছিল যে আমাদেরকে 7 দিনের মাথায় টাকা জোগাড় করতে হবে, তাই বলে। তখন আমেরিকা বলে যে আমরা এত টাকা কোথায় পাবো এখন। তখন গ্যাংস্টারটি বলে আমরা এবার ডাকাতি করব,
সেই কথা শুনে আমেরিকা বলে, যদি আমরা এখন এই হালে যদি আমরা ডাকাতি করতে যাই তাহলে ওই রোবটের বসগুলো আবারও আমাদের পেছনে পড়ে যাবে, আর একবার যদি ওরা পেছনে পড়ে যায় তাদের হাত থেকে বাঁচা অসম্ভব। তখনই ওই মেয়েটি বলে যে আচ্ছা, এই রোবটগুলোকে তো তৈরি করা হয়েছে আর এই রোবটগুলোকে আমরাও কন্ট্রোল করতে পারি, যদি এই রোবট যে তৈরি করেছে তার ইনফরমেশন যদি আমরা পেয়ে যাই। তারপরে তারা গুগলে সার্চ করতে থাকে আর তারা দেখে এই রোবটগুলি একজন ডেওয়ান উইলিয়ামস নামের একজন ব্যক্তি তৈরি করেছে। তারপরে আমরা ডেওয়ানকে দেখি যে একটি প্রজেক্টের ওপর অনেক রাত পর্যন্ত কাজ করছিল, যে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ওপর কাজ করছিল, যেটা সাধারণ মানুষের মতোই ভাবতে পারে এরকম একটা মেমোরি তৈরি করার চেষ্টা করছিল, আর সেটা সে সাকসেসফুল হয়ে যায়। আর এই মেমোরিটা যদি কোনো রোবটের মধ্যে আপলোড করা হয় তাহলে সে পুরোপুরি একজন মানুষের মতো ভাবতেও পারবে, আবার তুমি যা বলবে সেটাও শুনবে, আবার সবকিছু শিখেও যাবে। এক কথায় একজন মানুষ যখন ছোটবেলা থেকে বড় হয় সেম ওই প্রসেসে এই মেমোরিটা কাজ করবে। তারপরে ডিওন তার অফিসে দৌড়তে দৌড়তে চলে আসে আর বলে যে 22 নম্বর রোবটটি কোথায়, আর ওর পার্টস গুলো কিছুই খোলো না, ওকে জায়গার তাই রেখে দাও। সেই কথা বলেই সে সিইওর কাছে চলে যায় আর তার চিফকে বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেমোরির ব্যাপারে। আর সেই সব কথা শোনার পর তার বস বলে যে তুমি যেটার ওপর খাটছো সেটাই করো, কারণ কোম্পানির এটাতে ফায়দা বেশি। তারপর ওই ঘর থেকে বেরিয়ে চলে আসে আর তার অফিস রুমে এসে বসে পড়ে, আর একটু ভাবার পর 22 নম্বর রোবটটিকে নিয়ে সে পালিয়ে যায়। আর কিছুটা দূরে যেতে ওই গ্যাংস্টারগুলো তার গাড়ির সামনে চলে আসে আর তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর তার সাথে তার গাড়িটাকেও নিয়ে চলে যেতে দেখতে পাই। তারপর আমরা ভেনসেন ওয়ারকে দেখতে পাই যে তার রোবটটির ব্যাপারে কিছু অফিসারকে ইনফরমেশন দিচ্ছিল যে তার রোবটটি কি কি করতে পারে, কিন্তু অফিসারগুলো এটা বলে ছেড়ে দেয় যে এই রোবটের কোনো কাজ নেই, কারণ এটা দেখেই কিরকম লাগছে যে এই রোবটটি কত বড়। যদি রোবট বানাতে হয় তাহলে ডিওনের মতো মডেলের রোবট বানাও, আমাদের নিতেও ইন্টারেস্ট হবে, আবার রোবটগুলো সাইজের থাকবে। আর সেই সব কথা শুনে খুবই রেগে যায়। আমরা আবার ওই গ্যাংস্টারগুলোকে দেখতে পাই যারা ডেওয়ানকে বলে যে তুমি যে রোবটগুলো বানাও সেগুলো কি করে আমরা কন্ট্রোল করব তাই বলো। তখন ডেওয়ান বলে না, আমি কোনো রোবট বানাই না, তোমাদের হয়তো ভুল হয়েছে। তখন ওই গ্যাংস্টারটি ডেওয়ানকে একটা মেরে দেয় আর সঠিক কথা বলতে বলে, আর ওই রোবটগুলোকে কি করে কন্ট্রোল করব সত্যি কথা বলতে বলে। তখন সে বলে, তখন ডেওয়ান বলে যে আমি সত্যিই জানি না। তখন ওই মেয়েটি আমেরিকাকে বলে যাও ওর ভ্যানে গিয়ে দেখো যে রোবটকে কন্ট্রোল করার মতো কিছু পাওয়া যায় কি। আমেরিকা গিয়ে আবারও ডাকতে চলে আসে আর বলে চলো আমার সাথে। তাই বলে ওদের দুজনকে ডেকে নিয়ে যায় আর বলে এই দেখো ভ্যানে একটি রোবট। তখন তাদের মধ্যে যে মেন ছিল সে বলে যে কেমন হবে যদি এই রোবটটি আমার হয়ে কাজ করে। তাই বলে তারা আবারও ডেওয়ানের কাছে আসে আর বলে যে এই রোবটটিকে রিপ্রোগ্রাম করো। তখন ডেওয়ান বলে যে এই রোবটকে তোমরা রিপ্রোগ্রাম করে কি করবে। ওই গ্যাংস্টারটি বলে যে আমি একে পৃথিবীর সব থেকে বড় গ্যাংস্টার তৈরি করব। সেই কথা শোনার পর সে তো রাজি হচ্ছিল না, কিন্তু হঠাৎ তার নতুন প্রজেক্টের কথা মনে পড়ে যায় আর বলে আমি একে রিপ্রোগ্রাম করব, আর এই রোবটটি হবে একজন মানুষের মতোই ভাবতে পারে, আবার মানুষের মতোই সবকিছু শিখতেও পারবে। তাই একে যা করাবো বলবে তাই করবে, কিন্তু রিপ্রোগ্রাম করার পর এ একটি বাচ্চা ছেলের মতো ব্যবহার করবে। সেই সব কথা শোনার পর ডেওয়ান তাকে প্রোগ্রাম করতে শুরু করে দেয়। কিছুক্ষণ বাদ দিয়ে আমরা ওই রোবটটিকে দেখতে পাই যেটি অন হয়ে গিয়েছিল আর তাদেরকে দেখে সে ভয়ে পালিয়ে গিয়েছিল, কারণ তার ব্রেনটা একটি বাচ্চা ছেলের মতো ছিল। ওই মেয়েটি ভালোভাবে ওই রোবটটিকে ডাকে আর বলে যে সেই তার মা। তারপরে আমরা ডেওনকে দেখতে পাই যে ওই রোবটটিকে একটি খেলনা দেয় আর ওই রোবটটির নাম দিয়েছিল চ্যাপি। আর তখনই ওই গ্যাংস্টারটি আসে আর ওখান থেকে ধাক্কা দিয়ে ডেওনকে বার করে দেয়। গ্যাংস্টারটি বলে যে ডেওন আর কোনোদিন যাতে তোকে এই শহরে না দেখতে পাই। তখন ডেওন ওই গ্যাংস্টারটিকে বলে যে এটা আমার জন্য খুবই একটা ইউনিক প্রজেক্ট, একে কন্ট্রোল করতে আমাকে কিছু দিনের জন্য দাও, আর বলে কালকে আমি আবারও আসবো। তারপরের দিন আমরা ওই রোবটটিকে দেখি যে একটি টিভিতে কার্টুন দেখছিল। তখনই তার পেছনে ওই গ্যাংস্টারটি চলে আসে আর বলে যে এটা তোমার কাজ না, চলো আমি তোমার কাজ দেখাচ্ছি। তখনই তার হাতে পিস্তল দিয়ে দেয় আর তাকে গুলি করতে বলে।
কিন্তু সে ঠিকঠাক নিশানা লাগাতে পারে না, কারণ ওই রোবটটি ছিল খুবই ছোট। আর এই রোবটটি তোমার ফিলই চেঞ্জ করে দেবে, এমন একটা কাহিনী ইমোশনাল তৈরি করে দেবে। তোমার এই মুভি দেখার পর মনে হবে যে আমি একটা বাচ্চা ছেলেকে দেখছি, এতটাই ইমোশনাল তৈরি করে দেবে তোমাকে। তো চলো বেশি কথা না বলে কাহিনীতে যাই। তো তখনই ওই মেয়েটি চলে আসে আর বলে যে এ তুমি কি করছো, ডিওনে বলেছিল যে এই রোবটটিকে ধীরে ধীরে সবকিছু শেখাতে হবে। তারপর আমরা ডিওন আর ভিনসেন্টকে দেখতে পাই, যারা একটি অফিসে গল্প করতে করতে ভিনসেন্ট ডিওনকে তার টেবিলের সাথে চেপে ধরে আর বলে যে আমার পেন ড্রাইভটা কোথায়। আসলে তার ওই নিউ প্রজেক্টটা টেস্ট করার জন্যে নতুন সফটওয়্যারের দরকার ছিল, আর সেটা ছিল ভিনসেন্টের পেন ড্রাইভের মধ্যে। সেটাই ডিওন চুরি করে নিয়ে চলে গিয়েছিল। তখন ডিওন বলে যে আমি জানি না। ভিনসেন্ট অনেক বলার পরেও ডিওন বলে যে আমি জানি না, আমাকে ছেড়ে দাও। তখন ভিনসেন্ট তার অফিসের লোকজনকে দেখে বলে জাস্ট আমি এর সাথে মজা করছিলাম, টেনশনের কিছুই নেই। সেই কথাটা বলে সেখান থেকে সে চলে যায়। ওইদিকে আমরা চ্যাপিকে দেখতে পাই, যাকে ওরা দুজন মিলে ট্রেন করছিল। তখনই সেখানে ডিওয়ান চলে আসে আর তার পেছনে পেছনে ভিনসেন্টও চলে আসে। তারপরে ডিওয়ান চ্যাপির কাছে যায় আর চ্যাপিকে বলে যে কাল থেকে তুমি কি কি শিখেছো। তোমরা একটা কথা বলো যে দুজন গ্যাংস্টারে কি কি শিখাতে পারে তাকে। তখন ডিওয়ানকে চ্যাপি গালি দিতে লাগে। তো দেখো গ্যাংস্টাররা পুরো রাত ধরে চ্যাপিকে শুধু গালি শিখায়। তো সেখানে সেসব জিনিস ডিওন বুঝে নেয়। তারপর ডিওন বলে আজকে চ্যাপি তুমি আমাকে প্রমিস করো যে আজ থেকে তুমি আর কোনো ক্রাইম করবে না। তারপরে চ্যাপি তাকে প্রমিস করে যে সে আর কোনোদিন কোনো ক্রাইম করবে না। তখনই ওই মেয়েটি বলে যে তুমি আজ চ্যাপিকে কি শিখাবে আর তাড়াতাড়ি করে শেখাও। তখনই ডিওয়ান তাকে একটি বই দেয় আর বলে যে এখানে খুব সুন্দর সুন্দর কাহিনী আছে, এই কাহিনীগুলো তুমি পড়বে। তারপর চ্যাপিকে একটি প্রিন্ট করাতে নিয়ে চলে যায়, যেখানে ডিওয়ান চ্যাপিকে পেন্টিং করানো শেখাচ্ছিল। আর সেই সব ঘটনাগুলো ভিনসেন্ট দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই ডিওয়ানের কাছে ওই গ্যাংস্টারটি চলে আসে আর গ্যাংস্টারটি ডিওয়ানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর চ্যাপিকে ওই গ্যাংস্টারটি বলে যে বাইরের দুনিয়া একদম ভালো নয়, কিন্তু তার কথা চ্যাপি বিশ্বাস করছিল না। আর সেটা বিশ্বাস করানোর জন্য ওই গ্যাংস্টারটি তার 2 নম্বর আড্ডায় নিয়ে যায়। সেখানে গিয়ে ওই রোবটটিকে ছেড়ে দিয়ে চলে আসে। আর চ্যাপিকে ছেড়ে দিয়ে সেখান থেকে গ্যাংস্টারটি যখন চলে যাচ্ছিল, তখন চ্যাপি একজন বাচ্চা ছেলে যখন কোনো মেলায় হারিয়ে যায়, তখন সে যেভাবে কান্না করতে শুরু করে আর যেভাবে তার মা বাবাকে ডাকতে শুরু করে, ঠিক সেভাবেই চ্যাপি ওই গ্যাংস্টারটিকে ডাকছিল। কিন্তু ওই গ্যাংস্টারটি তার কোনো কথাই মানতে চাইছিল না। আর সেখান থেকে গ্যাংস্টারটি চলে আসে আর ওখানকার সব লোক চ্যাপিকে মারতে শুরু করে। আর এই জায়গাটায় তোমাকে এতটা ইমোশনাল করে দেবে এই রোবটটা, তুমি যদি এই ফুল মুভিটা দেখো তাহলেই বুঝতে পারবে। তারপর চ্যাপি সেখান থেকে পালিয়ে যায় আর একটি জায়গায় গিয়ে বসে। তখন তার জিপিএস ট্র্যাকিং করে ভিনসেন্ট সেখানে চলে আসে আর চ্যাপিকে তুলে নিয়ে চলে যায় আর তার শরীরের পার্টস কাটতে থাকে। তার এক হাত কেটে নেওয়ার পর সেখান থেকে চ্যাপি পালিয়ে আসে এবং তারা যেটা ভেবেছিল সেটাই হয়েছে। চ্যাপি আবারও তাদের গোপন জায়গায় চলে আসে আর চ্যাপিকে একটি নতুন হাত লাগিয়ে দেয়। তারপরে চ্যাপিকে ওই মেয়েটি নিয়ে যায় আর তার বইয়ে যে কাহানিগুলো ছিল সেগুলো হচ্ছে পড়ে শোনায় চ্যাপিকে। ওইদিকে আমরা ডিওনকে দেখতে পাই যে ওই গ্যাংস্টারদের সাথে লড়ার জন্য আর চ্যাপিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি পিস্তল কিনছিল। ওইদিকে আমরা গ্যাংস্টারটিকে দেখতে পাই যে চ্যাপিকে ট্রেন করছিল যে তাকে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে আর কাছ থেকে কিভাবে জিনিসপত্র লুটতে হবে। কিন্তু চ্যাপি বলে আমি সাধারণ মানুষকে মারতে পারি না আর আমি কোনো ক্রাইমও করব না। তারপর চ্যাপির ওপর রেগে যায় আর চ্যাপিকে বকাবকি শুরু করে দেয়। তখন আমেরিকা আসে আর বলে যে আমাদের অনেকগুলো কার ছিল, সেগুলো কিছু লোকে চুরি করে নিয়েছে আর আমাদের কার তো আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? আর সেটা আনা তো কোনো ক্রাইম না। তখন চ্যাপি সেটাতে রাজি হয়ে যায়, কিন্তু চ্যাপি বলে যে আমি কোনো কাউকে শ্যুট করব না, তোমাকে কাউকে শ্যুট করার দরকার নেই, শুধু ভয় দেখাবে। তাই বলে কিছু হাতিয়ার দেখায় আমাদেরকে, সেগুলো দিয়ে চ্যাপি প্র্যাকটিস করতে লাগে। তারপরে গ্যাংস্টার গুলো দেখায় যে কারগুলো যেগুলো আমাদের কার সেগুলাই চ্যাপি চুরি করে নিয়ে চলে আসে। এইভাবে তারা কিছুদিন চুরি করার পর তারা কিছু হাতিয়ার কেনার জন্য তাদের বসের কাছে যায় আর সে হাতিয়ার কিনে নিয়ে বাইরে আসে। তারপর চ্যাপিকে বলে দেখছো এই লাশটা পড়ে আছে, এই লাশটার মতো তুমিও একদিন মরে যাবে, কারণ ডিওন তোমাকে একটি খারাপ বডি দিয়েছে আর তুমি কিছুদিনের মধ্যে মারা যাবে। আর তুমি যদি আমার কথা মতো চলো তোমাকে আমি একটি নতুন বডি কিনে দেবো।
তারপরে আমরা ডিয়নকে দেখতে পাই যে ওই চ্যাপিদের গোপন আড্ডায় এসেছিল, আর চ্যাপি তার সাথে কোনো কথা বলছিল না। ডিয়নের অনেক ডাকার পর চ্যাপি বলে, তুমি আমাকে এমন একটা বডিতে দিয়েছো যে কিছুদিনের মধ্যেই আমি মারা যাব। তখন ডিয়ন বলে, হ্যাঁ তুমি মারা যাবে, কিন্তু আমি নিজেও জানতাম না যে আমার আবিষ্কার এইরকম হবে। আমি যদি এইরকম হবে জানতাম তাহলে আমি কোনোদিনও এই রোবটে আপলোড করতাম না। ওইদিকে আমরা তখনই দেখতে পাই ভিনসেন্ট সব রোবটের সফটওয়্যার সিস্টেম বন্ধ করে দিয়েছিল, আর এখানে চ্যাপিরও সফটওয়্যার সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন সেখানকার সবাই ভয় পেয়ে যায়। তখন ওই গ্যাংস্টারটি এসে ডেওয়ানকে একদিন গরম করতে যায়। তখনই পিস্তল বের করে ডেওয়ান সবাইকে ভয় দেখাতে শুরু করে। চ্যাপিকে নিয়ে তাদের অফিসে চলে আসে আর তার সফটওয়্যার সিস্টেমটা আবারও অন করে দেয়, যেখানে চ্যাপি আবারও অন হয়ে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তখনই চ্যাপি তার সাথে কিছু তর্ক করে গ্যাংস্টারদের কাছে চলে যায়, কারণ ওই গ্যাংস্টারটি বলেছিল তাকে নতুন বডি নিয়ে দেবে। এখানে এসে চ্যাপি বলে ওই গ্যাংস্টারটিকে যে আমাকে কিছু ডাকাতি করতে হবে, কারণ সে যদি ডাকাতি করে তারপরই তাকে একটি নতুন বডি কিনে দেবে। তারপরে আমরা দেখতে পাই একটি রোডের মাঝে একটি গাড়িকে ধরে, সেটা একটি ব্যাংকের গাড়ি ছিল আর ওটার মধ্যে অনেক টাকার ব্যাগ ছিল, আর সেই সব টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে আমরা ভিনসেন্টকে দেখতে পাই যে চিপের সাথে কথা বলে তারপর তার রোবটটি চালু করে, আর ওই রোবটটিকে ভিনসেন্ট নিজেই কন্ট্রোল করছিল। ওইদিকে ডেওয়ান চলে আসে চ্যাপির কাছে, চ্যাপিকে বলে যে একটি বড় রোবট আসছে তোমাকে মারার জন্যে, আর যতক্ষণ চ্যাপিকে না মারবে ততক্ষণ সে থামবে না। তারপরে ওই রোবটটির সাথে চ্যাপির ফাইট হয়ে যায়। ওই ফাইটে চ্যাপি তো জিতে নেয়, কিন্তু চ্যাপির যে মা ছিল সে বাঁচে না, তাকে ওই রোবটটিতে গুলি করে দেয়। আর সেখানে ওই গ্যাংস্টারের বসটি চলে আসে যে ডেওয়ানকে গুলি করে দেয়। তখন চ্যাপি জিজ্ঞাসা করে যে এই রোবটটিকে কে কন্ট্রোল করছে। তখন ডেওয়ান বলে আমিও জানি যে কে কন্ট্রোল করছে। তখন সেখানে চ্যাপিকে নিয়ে ডেওয়ান চলে যায়। ভিনসেন্ট চ্যাপিকে দেখেই পালাতে শুরু করে, কিন্তু চ্যাপি তাকে মারতে শুরু করে আর তাকে মেরে ফেলে। তারপর ডেওয়ানকে নিয়ে ভিনসেন্টের ল্যাবে চলে যায় চ্যাপি, আর মেমোরি ট্রান্সফার করা হেলমেটটি পরিয়ে দেয় আর তার মেমোরিটা একটি রোবটের মধ্যে আপলোড করে দেয়। তারপর ডেওয়ান যখন একটি রোবটের মধ্যে ট্রান্সফার হয়ে যায় তখন ডেওয়ানকে চ্যাপি বলে যে তোমাকে বাঁচানোর একটাই উপায় ছিল, তোমার মেমোরিটা অন্য কারোর বডিতে আপলোড করা। তারপর চ্যাপি ডেওয়ানকে বলে যে আমিও খুঁজে পেয়ে গেছি যে আমার বডিটা কি করে ট্রান্সফার করব, আর চ্যাপি একটি নতুন বডিতে শিফট হয়ে যায়। তারপরে আমরা একটি রাস্তায় দুটি রোবট দেখতে পাই, আর এখানে একজন ছিল ডেওয়ান আর একজন ছিল চ্যাপি। তারপরে আমরা ওই গ্যাংস্টারটিকে দেখতে পাই যে ওই মেয়েটি মারা যাওয়ায় সে রাত্রে বসে ওই ফটো দিয়ে কাঁদছিল। আর চ্যাপি এতটা ইন্টেলিজেন্ট হয়ে গেছিল যে তার মায়ের মেমোরিটাও একটি রোবটের মধ্যে ট্রান্সফার করে দেয়। আর আমাদের কাহিনী এখানেই শেষ হয়ে যায়।